হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব স্থিতিস্থাপকতার পার্ট 7। আমি এর পরের পাঠে অঙ্ক করাবো, সেগুলো ক্লাস হিসেবে দেব না। যাদের সাবস্ক্রাইব করা আছে তারা নোটিফিকেশান পেয়ে যাবে, বা আমি হেল্প সেন্টারে দেব, সেটা নিজের ইচ্ছাতে করে নিও। আজকে আমরা পড়ব ফোর্স কনস্ট্যান্ট, অর্থাৎ কি বল ধ্রুবক। এর আগে আমরা পড়েছিলাম কি হুকের সূত্র, সেটা কি বলেছিল যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, সেটা কতক্ষণ পর্যন্ত হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাই তো। স্থিতিস্থাপক সীমা যদি পেরিয়ে যায়, এলাস্টিক লিমিট পেরিয়ে গেলে সে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি থাকবে না, তার লেখচিত্রটা অন্য টাইপের হবে, সেটাও আজকে দেখাবো। এখানে হচ্ছে কি আমরা ফোর্স কনস্ট্যান্ট অর্থাৎ কি বল ধ্রুবকটা সাধারণত স্প্রিংয়ের ক্ষেত্রেই ইউজ করা হয়, কিন্তু এটা তারের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, সেটা পরবর্তীকালে দেখাচ্ছি। ধরে নাও একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটাকে কোনো বল প্রযুক্ত করিনি, মানে এটা হচ্ছে কি নর্মালভাবে রাখা আছে, কোনো রকম সংকুচিত বা প্রসারিত করা হয়নি। এরপর এটা কি ভর ঝোলানো হলো। ভর ঝোলানো মানেই হচ্ছে কি তার ওজনটা নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে কত? F=mg। এফ প্রয়োগ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। এবার স্প্রিংকে কি হয়, দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি হয়, সে বাধা দেয়। তাহলে এই প্রযুক্ত বল আর এইখানে দৈর্ঘ্য বৃদ্ধি কথা হয়েছে এক্স, এরা বলছে কি পরস্পর সমানুপাতিক। এটাও কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে এখানে বলবো কি স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রযুক্ত বল ও প্রযুক্ত বল ও দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পর কি হবে? সমানুপাতিক। একটা স্প্রিংকে যত বেশি প্রসারিত করতে চাইবে তত বেশি বল লাগবে। নিশ্চয়ই অল্প বল প্রয়োগ করে বেশি প্রসারিত হবে না, ঠিক আছে। সে সবসময় কী হবে? বাধা দেবে। তা আমি যত বল প্রয়োগ করে প্রসারিত করব, তার বাধা বলটা তত বৃদ্ধি পাবে। এটাকে রেস্টোরিং ফোর্স যদি বলি, পরবর্তীকালে এটাকে আমি কী করব, মানে এ যে পরিমাণ বল প্রয়োগ করছে বিপরীত দিকে একটা রেস্টোরিং ফোর্স উৎপন্ন হবে, মানে এদিকেও একটা কী হবে? রেস্টোরিং ফোর্স উৎপন্ন হবে, FR, এটা FEXT। যেহেতু দুটোই সমান, FR=FEXT, এক্সটার্নাল ফোর্স, স্থিতিস্থাপক সীমার মধ্যে দুটি সমান, অর্থাৎ কি এই বলের সমানই হবে কি রেস্টোরিং ফোর্স, আর সেটা কী হবে? এই এক্সের সাথে সমানুপাতিক, তাহলে F∝x। এগেন দেখো, এই যেটা যদি উঠাই তাহলে F= কি বসবে? একটা ধ্রুবক ইন্টু এক্স। তাহলে ধ্রুবক সমান কী লিখছি? ধ্রুবক সমান F/x। এফটা হচ্ছে কি প্রযুক্ত বল বলতে পারো, পরবর্তীকালে রেস্টোরিং ফোর্স পড়ব, প্রযুক্ত বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি। এই ধ্রুবকটাকে বলা হয় কি কে দিয়ে প্রকাশ করা হয়। K= কত হবে? F/x। এটাকে বলা হয় কি বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এর ডেফিনেশনটা কীভাবে দেবো? সংজ্ঞাটা কী করব? x=1 পুট করে দাও। তাহলে x= যদি 1 হয়, যদি 1 হয় তাহলে F= কী হবে? K। তাহলে এক্সটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলা হয় কি বল ধ্রুবক। এখানে দেখো, এক্স প্রসারণ করতে কত বল লেগেছে? F। একক কত হবে? F/x। তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলা হয় কি বল ধ্রুবক। একটা স্প্রিং হলে স্প্রিংয়ের বল ধ্রুবক, তার হলে তারের বল ধ্রুবক, ঠিক আছে। তাহলে কী হলো? একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বলের প্রয়োজন হয় তাকে বলা হয় বল ধ্রুবক। এই বল ধ্রুবকটার কাজ কি, কেন দরকার? এটা কি প্রকাশ করে? এটা কোনো বস্তুর, মানে কোনো স্প্রিংয়ের
অনমনীয়তাকে প্রকাশ করে, অনমনীয়তা। ঠিক আছে, তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক কী প্রকাশ করে? একটা সেফটিনেস, স্টিফনেস, IFFNESS, স্টিফনেস বা অনমনীয়তাকে প্রকাশ করে। এরপর এখানে হচ্ছে কে এর মান যত বেশি হবে, কে এর মান বেশি তার মানে কি, কে এর মান যদি খুব বেশি হয় এর অর্থ কি, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে বেশি বলের প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর ধরে নাও দুটো বল স্প্রিং আছে, একটা হচ্ছে কত K1 আর একটা হচ্ছে K2। যদি এরকম হয় K2 গ্রেটার দেন K1, এর অর্থ এটা থেকে স্প্রিংটা কি বুঝবো, কোনটাকে টেনে লম্বা করা সহজ বেশি হবে? দেখো এখানে হচ্ছে K2 বেশি, তার মানে কি একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে বল এখানে বেশি প্রয়োজন, আর এখানে হচ্ছে কি কম বল প্রয়োজন। তাহলে এখানে যদি প্রযুক্ত বল যদি F2 হয়, এখানে যদি প্রযুক্ত বল F1 হয়, তাহলে F1 গ্রেটার দেন কত হবে, F2 হবে। অর্থাৎ কি, যার বল ধ্রুবক যত বেশি হবে তাকে, যে স্প্রিংয়ের বা যার বল ধ্রুবক যত বেশি হবে তার বা হবে সেই স্প্রিং বা তার, ব্র্যাকেটে লিখে রাখছি কি তার, কে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে বেশি বলের প্রয়োজন। এরপর দেখো যদি এইটার আমি লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেই লেখচিত্রটা কেমন হবে, কি প্রপোর্শনাল টু এক্স, তার মানে কি একটা স্ট্রেট লাইন হবে। কেমন স্ট্রেট লাইন হবে, এটা স্ট্রেট লাইন, এখানে এক্স দিলাম আর এখানে এদিকে এফ, এরকম স্ট্রেট লাইন মূল বিন্দুগামী। ঠিক আছে, এর নতিটা tan থিটাটা কি নির্দেশ করবে, এটা হচ্ছে কি F ইকুয়াল টু যে kx লিখেছিলাম, এটা সমান কি লিখতে পারি বললাম, F ইকুয়াল টু kx। তাহলে এই এক্সটা কি, কেটা কি নির্দেশ করে, নতি, কি ছিল y ইকুয়াল টু mx। তাহলে এমটা কি নির্দেশ করে, যে কোনো লেখচিত্রের নতি বা y ইকুয়াল টু mx সরলরেখার নতিকে নির্দেশ করবে। তাহলে এর নতি কোনটা হবে, এটা নতি কী হবে, বল ধ্রুবক। তো এর নতিটা কোনটা হবে, নতি হচ্ছে বল ধ্রুবক, নতি সমান হচ্ছে বল ধ্রুবক। এরপর ধরো না দুটো লেখচিত্রকে একসাথে কম্পোস্ট করে দিয়েছে, একটা বলা আছে কি এটা এ বলা আছে, আর একটাকে বলা আছে কি এরকম করে বি। নিয়ে তোমাকে কোশ্চেন করলো যে কার বল ধ্রুবকের মান বেশি, কার বল ধ্রুবকের মান বেশি। সেম কোশ্চেন হবে কি ইয়ং গুণাঙ্কের মান কার বেশি, বা আয়তন বিকৃতি গুণাঙ্কের মান কার বেশি, বা শেয়ারিং বা কৃন্তন পীড়নের মান কার বেশি, একই রকম কোশ্চেন আসতে পারে। তো এখানে কার বল ধ্রুবক বেশি, তখন কি করব, যে কোনো একটাকে ফিক্সড করে দেবো। একটা ফিক্সড বলতে কি, দেখো আমি এখানে সোজা স্ট্রেট লাইন টেনে দিলাম একটা, তাহলে এটা হচ্ছে কি এর জন্য বিকৃতি যা, এর জন্য বিকৃতি একই পরিমাণ, মানে কি দৈর্ঘ্য প্রসারণ, এটা হচ্ছে কত x1। তাহলে এর জন্য x1 হয়েছে, বি এর জন্য x1। এখানে কত বল লাগছে, এটা বল লাগছে কত F1, আর এখানে বল লাগছে কত F2। তাহলে কার মান বেশি, F1 এর মান বেশি না F2 মান বেশি, এখানে দেখো তো F2 মান, এখানে হচ্ছে কি F2 গ্রেটার দেন F1। বা এখানে লিখতে পারো F2 জায়গায় লিখবে FB, এখানে লেখো FA। তাহলে FB
গ্রেটার দেন এফ এ। তাহলে একই পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটাতে এর থেকে বিতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে বি এর বল ধ্রুবক হচ্ছে কি এর থেকে বেশি। অতএব বি এর বল ধ্রুবক এ এর থেকে বেশি। কেন বেশি? একই পরিমাণ প্রসারণ ঘটাতে বেশি বলের প্রয়োজন। কারণটা পরে বলছি, লিখে নাও তোমরা। একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে বেশি পরিমাণ বলের প্রয়োজন। ঠিক আছে, এটা নোট করে নাও। আমি সেম জিনিসটা পরে করাচ্ছি আবার এখনই। নোট করা হয়েছে? এরপর দেখো একই রকম পীড়ন আর বিকৃতির লেখচিত্র দেওয়া আছে এবং জানতে চাওয়া হয়েছে কোনটার ইয়ং গুণাঙ্ক বলতে পারে, বা আয়তন বিকৃতি গুণাঙ্ক বলতে পারে, বা কৃন্তন বা দৃঢ়তা গুণাঙ্ক বলতে পারে। সেজন্য আমি একটা কথায় লিখলাম কি, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি। তুমি যে কোনো একদিকে, আমরা জানি কি স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। এবার তুমি যে কোনো একটাকে তুমি ফিক্সড করবে। কোনটাকে ফিক্সড করতে চাও? নিচেরটাকে না ওপরটাকে? নিচেরটাকে ফিক্সড করে দিলে সবথেকে বেটার। তুমি তাহলে একটা কী করবে, এই সোজাটা দাগ টেনে দাও। তাহলে বি এর জন্য বিকৃতি কোনটা? এটা হচ্ছে পীড়নের মান। এর জন্য কোনটা? এটা হচ্ছে কি পীড়নের মান। এটা হচ্ছে এর জন্য, এটা হচ্ছে কি তাহলে F1/A, আর এটা হচ্ছে F2/A। তাহলে কার পীড়নের মান বেশি? একই পরিমাণ বিকৃতি ঘটিয়েছি, তাহলে কার পীড়নের মান বেশি? এর পীড়নের মান বেশি। ঠিক আছে, যেহেতু বি এর একই পীড়নে একই বিকৃতির জন্য একই বিকৃতি ঘটানোর জন্য উৎপন্ন পীড়ন কার ক্ষেত্রে? এ এর মান বেশি, তাই এ এর স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বি এর থেকে বেশি। ছিলাম কোথায়? ফোর্স কনস্ট্যান্ট হয়ে গেল অন্যদিকে। এখানেও লেখাটা ঠিক একই রকম হবে, যে একই দৈর্ঘ্য বৃদ্ধির জন্যে কার ছিল? বি এর প্রযুক্ত বলের মান বেশি, তাই এর বল ধ্রুবকের মান বেশি। বা বলবে কি, এর নতিটা বেশি। যার নতি বেশি, যেটা যত কথা হবে এরকম খাড়া হবে। নতি বলতে কি, এই মানটা ধরে নাও, এই থিটা মানটা, এটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যার বেশি হবে তার স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি হবে। এখানে ক্ষেত্রেও তাই। ঠিক আছে, বাট শর্টে লিখবো, যার নতি বেশি তার স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি। এখানে কি লিখবে? যার নতি বেশি। কার নতি বেশি? বি এর নতি বেশি। তার বি এর নতি বেশি হওয়ায় এর বল ধ্রুবকের মান বেশি। তাহলে তুমি যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো, নতি কিংবা যেটা বললাম একক বিকৃতি বা একক দৈর্ঘ্য বৃদ্ধি। নোট করো এটা। এবার আমি ফিরে যাব কি, সেই বল ধ্রুবকে, ফোর্স কনস্ট্যান্ট।
এবার একটা তারের বল ধ্রুবক, ঠিক আছে, একটি তারের ক্ষেত্রে ধরো এই তারে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেখানে বল প্রযুক্ত করা হয়েছে এফ। একটা জিনিস খেয়াল রাখবে, যখন এই তারে লোড চাপানো হয় তখন প্রথমেই দেখে নিতে হয় যে এই তারটার অসহভারের মান কত, অর্থাৎ কী পরিমাণ বল প্রযুক্ত হলে তারটা ছিঁড়ে যাবে। যে পরিমাণ বল প্রযুক্ত হলে ছিঁড়ে যাবে তার অর্ধেক লোড দেওয়া হয়, ঠিক আছে, তার অর্ধেক লোড দেওয়া হয় সবসময়। তাহলে আমাকে ঠিক এরকমই কোশ্চেন হবে, দেখবে যে বড় বড় লিফটিংয়ের ক্ষেত্রে যে ক্রেনগুলোকে ইউজ করা হয় সেখানে যে তারটা ইউজ করা হয় সেই তারেরও কিন্তু বিকৃতি যাতে না হয় সেটা দেখা হয়, এবং আমাকে কী পরিমাণ মাল তুলতে হবে সেই অনুযায়ী কিন্তু তারটাকে চুজ করা হয়। কারণ এমনভাবে চুজ করতে হবে যাতে অসহভারকে যেন না পেরিয়ে যায়, সে তখন ছিঁড়ে যাবে। এবং তারের কী হয়, বিকৃতিও হয় না, বিকৃতি হলে খুবই সামান্য হয়, সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তার মানে কি, আমি আগেই জানতে পারি এর ক্যাপাসিটি হচ্ছে এত, ঠিক আছে। ক্যাপাসিটি এত বলতে কেউ যদি বুঝতে না পারো, ধরে নাও আমি 50 কুইন্টাল মাল তুলতে চাই একটা ঠিক আছে, একটা তার দিয়ে। তো প্রথমে আমাকে তারটা এমন চুজ করতে হবে যে তার অসহভার যেন 100 কুইন্টাল হয়। 50 কুইন্টাল তুলব, অসহভার হতে হবে 100 কুইন্টাল। 50 কুইন্টাল হলে যখন তুলব আমি, তার বিকৃতিটা হবে না বা স্থায়ী বিকৃতি হবে না। স্থায়ী বিকৃতি হলে কী হবে, তারটা দৈর্ঘ্য বৃদ্ধি হতে চলে যাবে, সেক্ষেত্রে অসুবিধা, একসময় ছিঁড়ে যাবে। তা আমি যা লোড চাপাবো সেটা হচ্ছে অসহভারের অর্ধেক। বেশ, এখানে দেখো, ধরুন এর দৈর্ঘ্য হচ্ছে এল, ক্যাপিটাল এল, এর এই বল চাপানোর ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো কি, স্মল এল, ঠিক আছে। তাহলে এর যদি এফ বল প্রযুক্ত হয়, এফ বল প্রযুক্ত হওয়ায় দৈর্ঘ্য বৃদ্ধি হয় কত, বৃদ্ধি হয় স্মল এল। তাহলে বল ধ্রুবক কত হবে, ধ্রুবক কে ইকুয়াল টু কত হবে, এফ বাই এল, এফ বাই এল। এরপর দেখো, আবার আমরা জানি কি, আবার কি জানি, আমরা কিছু জানি না, তাই তো, আমরা জানি না, আমরা জানি কত, y ইকুয়াল টু এফ বাই এ ইন্টু স্মল এল, সরি ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে এখান থেকে আসছে কত, দেখো তো, এফ বাই স্মল এল ইকুয়াল টু কত আসছে, y এ বাই ক্যাপিটাল এল। আসবে কি না, দেখো এখানে এটা আমি এটা বা এটা করছি, তাহলে এটা এখানে গুণ হলো, এলটা নিচে ভাগ হলো, আর এটা সমানই কত হবে, বল ধ্রুবক কে। তাহলে এফ বাই এল ইকুয়াল টু কত হবে, ওয়াই এ বাই এল। তাহলে একটা তারের বল ধ্রুবকের মান কত, ইয়ং গুণাঙ্ক, এখানে কিন্তু আয়তন বিকৃতি গুণাঙ্ক লাগবে না, ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে কি, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডিভাইড বাই তার দৈর্ঘ্য এল। নোট করো এটা, হয়েছে। মাত্রা কত হবে, এর ডাইমেনশন, ডাইমেনশন কত হবে, এফ বাই এল, তো তার মানে কি, এম এল টি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, হবে কি না। আরে বল বাই দৈর্ঘ্য বৃদ্ধি, তো বলের মাত্রা কত, এম এল টি তো -2, আর এল বলতে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটাও ক্যাপিটাল এল। তাহলে আসছে কত, এম টি পাওয়ার -2। ইউনিট কত হবে, ইউনিট কত হবে, নিউটন পার মিটার বা ডাইন পার সেন্টিমিটার, ঠিক আছে। অনেক সময় অঙ্কের ক্ষেত্রে বল ধ্রুবকের মানটা বলে দেয় না, কেমন বলে দেয়, যে একটা তারকে 2 সেন্টিমিটার বৃদ্ধি করতে 900 নিউটন বলের প্রয়োজন হয়। কত বললাম, এটা নোট করো, তারপর লিখছি।
তাহলে কি বলা হচ্ছে 2 সেন্টিমিটার সংকুচিত বা প্রসারিত করতে বলের প্রয়োজন হচ্ছে 900 নিউটন। তাহলে বল ধ্রুবকের মান কত? আমরা জানি কত, কে ইকুয়াল টু F/L। তাহলে কথা হবে 900 নিউটন ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। ঠিক করলাম? কতজন সহমত? যারা সহমত তারা ভুল। কথা হবে এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে কত নিউটন। তাহলে আমাকে বল ধ্রুবকটা লিখতে হবে কত। যদি এরকম করি, যদি বাই চান্স এরকম করি, অঙ্ক করার ক্ষেত্রে এরকম করলে অসুবিধা আছে, কারণ অঙ্কেতে সব ইউনিটগুলোকে একসাথে করতে হয়। যদি এটা আমি করি তাহলে কত লিখব, 450 নিউটন পার সেমি লিখব, তাহলে হয়তো ঠিক আছে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমাকে এটাকে কি করতে হবে, মিটারে প্রকাশ করে নিতে হবে, অর্থাৎ কি 0.02 সমান কত আসবে দেখো, 450, এটা 2 কাটলে তারপর 00 নিউটন পার মিটার। তাহলে 1 মিটার সংকুচিত করতে 45,000 নিউটন বলের প্রয়োজন। ঠিক আছে, ক্যালকুলেশনটা চেক করে নেবে, এর উপরে দুটো শূন্য যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি, যখন স্প্রিংটাকে আমি সংকুচিত করছি বা প্রসারিত করছি, ধর টানছি, টেনে ধরে থাকলাম, তারপর ছেড়ে দিলাম, কী হবে সেটা, ধাক্কা লাগবে, গিয়ে লাগবে কি না? তার মধ্যে কি একটা শক্তি সঞ্চিত হচ্ছে, যেটা আগে হচ্ছে কি আয়তন বিকৃতির জন্য হয়েছিল, দৈর্ঘ্য বৃদ্ধির জন্য হয়েছিল, এর ক্ষেত্রেও সে একই রকম শক্তি বৃদ্ধি হবে। তাহলে সেই শক্তির মানটা কত হবে? স্প্রিংয়ের শক্তি, স্প্রিংয়ের স্থিতিশক্তি। ঠিক আছে, স্প্রিংয়ের স্থিতিশক্তি সংক্ষেপে লিখছি। আমরা জানি কি, একটা যদি বল ধ্রুবক যদি কে হয়, ধরুন একটা স্প্রিং নিলাম, ছবিতে প্রকাশ করি তাহলে সব থেকে ভালো হবে। এটা হচ্ছে এফ। এফ ইকুয়াল টু কত হবে, mg। তুমি এখানে সব জায়গাতে mg বসাতে পারো। অনেক অঙ্কের ক্ষেত্রে শুধু ভর বলে দেবে, সেখানে বল কিন্তু বলে দেয় না নিউটন। তোমাকে 10 গ্রাম ভর, 10 কিলো ভর, 50 কেজি ভর দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে এফটা বের করতে হবে, অর্থাৎ কি এফ ইকুয়াল টু mg। এখানেও কি এফ ইকুয়াল টু mg পুট করতে পারো, আমি এখানে লিখে রেখে দিচ্ছি, বা এখানে লিখতে পারি কত, mg/l। ঠিক আছে, খেয়াল থাকবে এটা বল ধ্রুবকের এফটা mg দিয়েও প্রকাশ করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে এফ ইকুয়াল টু mg হলো। আর এখানে কি আসবে, যদি এক্স প্রসারিত হয় তাহলে এইদিকে বল প্রযুক্ত হচ্ছে কত, এফ। তাহলে এফ ইকুয়াল টু কী লিখবো, ধরো এর বল ধ্রুবক হচ্ছে কত, কে। তাহলে আমরা জানি কি, কে বল ধ্রুবক হলে, বল ধ্রুবক আর হচ্ছে কি, এফ হচ্ছে প্রযুক্ত বল, বলের কথা নিয়ে আমরা এফ ইকুয়াল টু কে এক্স হয়, এই ফর্মুলাটা জানি, 1 নাম্বার। তাহলে স্প্রিংটিকে dx প্রসারণ ঘটাতে কৃতকার্য সমান হচ্ছে কি, কত হবে, কৃতকার্য সমান কত লিখব, এফ ইন্টু dx সমান হচ্ছে কত, dw। তাহলে ক্ষুদ্র প্রসারণ ঘটাতে কৃতকার্য কত হবে, ক্ষুদ্র কত হবে, এফ ইন্টু dx। তাহলে এক্স দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্য কত হবে, এক্স দৈর্ঘ্য 0 থেকে এক্স দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন করতে কৃতকার্য কত হবে, সেই কৃতকার্যটাই কী হবে, কৃতকার্য সমান হচ্ছে কি, স্থিতিশক্তি। তার মানটা কত হবে, দেখো, w ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ dx 0 থেকে x, এখানে এফ এর মান বসাও, ইন্টিগ্রেশন অফ কে এক্স dx 0 টু x। কেটা কি ধ্রুবক, বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x dx 0 টু x। এবার এক্সের পাওয়ার কত আছে, পাওয়ার 1 আছে,
ইন্টিগ্রেশনে কি হয়, এই পাওয়ারটা 1 বৃদ্ধি হবে আর বৃদ্ধি পেয়ে যা হলো সেটা নিচে বসবে। তাহলে কত হবে, এটা আমার কে বাইরে থাকলো, কত হবে এক্স পাওয়ার কত 1 ছিল আর 1 বৃদ্ধি পেলো আর কত হলো 1 + 1 প্লাস সি হবে। তো সি লিখছি না আমি, এখানে লিমিট কত 0 টু এক্স। লিমিটটাকে এভাবেও প্রকাশ করা যায় লেখার ক্ষেত্রে। এবার দেখো এই লিমিটটা যদি এক্স বসাই তাহলে একই থাকবে, কত হবে হাফ, এটা কেটা ছিল এখান থেকে হাফ এসছে আর এটা এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু শক্তি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, একটা স্প্রিংয়ের শক্তিমান কত হাফ কে এক্স স্কোয়ার। নোট করে রাখবে, এখানে 0 বসালে কথা হবে এক্সের জায়গায় 0 হয়ে যাবে। তো শুধু এক্স লিমিটটা অর্থাৎ কি আপার লিমিটটা বসিয়ে দিলাম, যেটা এলো সেটাই। ঠিক আছে, এরপর আমরা পড়বো কি স্প্রিংয়ের কম্বিনেশন। নোট করে রাখো এটা। এবার দেখো স্প্রিংয়ের কম্বিনেশন, সে কম্বিনেশনটা কী হবে, ইয়ং গুণাঙ্কের মতোই প্যারালাল কম্বিনেশন আর হচ্ছে কি সিরিজ কম্বিনেশন, অর্থাৎ কি শ্রেণী সমবায়ে যুক্ত এবং সমান্তরাল সমবায়ে যুক্ত। 1 নম্বর হচ্ছে কি শ্রেণী সমবায়। ঠিক আছে, শ্রেণী সমবায় কেমন, এ একটা স্প্রিং নিলাম আর এ একটা স্প্রিং, দুটো স্প্রিংকে যুক্ত করা আছে, এখানে একটা এম ভর ঝোলানো আছে। তাহলে এখানে কথা হবে এফ ইকুয়াল টু এম জি। এর বল ধ্রুবক হচ্ছে কত কে, এর বল ধ্রুবক হচ্ছে কে 1, এর বল ধ্রুবক হচ্ছে কত কে 2। তাহলে এখানেও প্রযুক্ত বল কত, যেহেতু স্প্রিংটা একটা এ দিয়ে যুক্ত শ্রেণীতে, তাই এখানে বল যা প্রযুক্ত হবে এখানেও বল তাই প্রযুক্ত হবে, হবে কি না, এখানে বল যা প্রযুক্ত হবে এখানেও বল তাই প্রযুক্ত হবে। অবশ্যই যখন এরকম বের করা হয় স্প্রিংগুলোকে ধরা হয় কি মাসলেস, অর্থাৎ কি ভরহীন। ভরহীন যদি না ধরা হয় তখন এর ভরটাকেও আবার কি ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ কি এও নিজের ভরের জন্য প্রসারিত হবে। ঠিক আছে, তখন আবার কি করবো গড় বল নেবো ওর জন্যে, বোঝা গেল জিনিসটা। তাহলে এখানে কি হবে দেখো তো, এফ ইকুয়াল টু কে, সরি এখন লিখছি না। এরপর ধরে নাও এই দুটো সমবায়কে ঝুলিয়েছি, মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এক্স। ধরি কি মোট দৈর্ঘ্য বৃদ্ধি, সমবায়টির মোট দৈর্ঘ্য বৃদ্ধি, সমবায়টির মোট দৈর্ঘ্য বৃদ্ধি এক্স। তাহলে এক্সটা কার, দুজনারই, মানে দুজনের শেয়ার আছে, দুজনের নয় বলতে দুজনের শেয়ার আছে। ধরে নাও এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কত x1, এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কি x2। দুটো বল ধ্রুবক আলাদা মানে কি, তাদের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে এর একরকম বলের প্রয়োজন, এর আরেক রকম বলের প্রয়োজন। দুটো বল ধ্রুবক আলাদা মানে কি দুটো জনের ক্ষেত্রে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রযুক্ত বলের মান আলাদা, কিন্তু বল আমি একই বল প্রয়োগ করেছি। একই বল প্রয়োগ করলে কি হবে, তো দৈর্ঘ্য বৃদ্ধিটা আলাদা হবে, হওয়ার কথা। তাহলে এখানে লিখতে পারি কি দেখো এফ ইকুয়াল টু k1 x1, এখানে লিখতে পারি কত এফ ইকুয়াল টু k2 x2। লেখা যাবে না, যাবে না, কারণ এর বল ধ্রুবককে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, প্রযুক্ত বল হচ্ছে এফ, এর ক্ষেত্রে k1 x আর হচ্ছে কত প্রযুক্ত বল এফ। তাহলে এক্সটা কি, এক্স ইকুয়াল টু কী লিখবো x1 প্লাস x2। এবার এখান থেকে মানগুলো বসাও তো কত হয় দেখো তো, এখানে x1 এর মান কত হবে গো, x1 ইকুয়াল টু এফ বাই k1, এখানে x2 ইকুয়াল টু কত হবে এফ বাই k2, অর্থাৎ কত হবে এফ বাই k1 প্লাস এফ বাই k2। এরপর কি করলাম, এই দুটো স্প্রিং বাদ দিলাম, বাদ দিয়ে একটাই স্প্রিং নেব, তুল্য আমি বল ধ্রুবক নির্ণয় করছি। তুল্য বল ধ্রুবক মানেই হচ্ছে কি আমি এই দুটোকে বাদ দিয়ে একটা স্প্রিং ইউজ করব। তাহলে একটা স্প্রিং ইউজ করলে এদের সমতুল্য বল ধ্রুবক হতে হবে, অর্থাৎ কি ধরো নাও এই একটা স্প্রিং নিলাম যার বল ধ্রুবক হলো কত,
এখানে এম মানে কি, এখানে এফ সেম বল প্রযুক্ত হচ্ছে, এফ ইকুয়াল টু এম জি, এর বল ধ্রুবক হচ্ছে কত কে, এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স, আর প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখানে যা বল প্রয়োগ করেছিলাম এখানে তাই বল প্রয়োগ করেছি, এখানে যা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল দুটো মিলে এর একটাতে তাই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা এর সাথে সমান x1 + x2। তাহলে এখান থেকে লিখতে পারি কত, এক্স ইকুয়াল টু এফ বাই কে, এই মানটা এখানে পুট করো। যদি তুল্য বল ধ্রুবক কে হয় তাহলে কে হলে কত হবে, এফ বাই কে ইকুয়াল টু এফ বাই k1 প্লাস এফ বাই k2। এফগুলোকে বাদ দাও, তাহলে 1 বাই কে ইকুয়াল টু k1, 1 বাই k1 প্লাস 1 বাই k2, ঠিক আছে। যদি আরও বেশি সংখ্যক থাকে এখান থেকে লিখতে পারো কত, কে ইকুয়াল টু k1 k2 ডিভাইড বাই k1 প্লাস k2। যদি আরও অনেকগুলো থাকে তাহলে কত লিখবো, 1 বাই কে ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2 প্লাস 1 বাই k3। এবার একটা খেয়াল রাখবে, এই কে এর মানটা কিন্তু এদের সবারই থেকে কম হবে, এদের সবারই থেকে কম হবে। একটা জিনিস দেখে নাও, কত এলো, 1 বাই কে ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। তাহলে কি 1 বাই কেটা কী হয়েছে, এটার যোগফল প্লাস এটার যোগফল। তাহলে আমি লিখতে পারি তো 1 বাই কে গ্রেটার দেন 1 বাই k1, লেখা যাবে কি না যাবে না, কারণ 1 বাই কেটা এসেছি কার থেকে, এই দুটো যোগ করে, তাহলে আমি 1 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 1 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে কোনটা বেশি হবে, অবশ্যই এটা বেশি হবে। যেমন হচ্ছে কি 5 ইকুয়াল টু 3 প্লাস 2, তাহলে এখানে হচ্ছে কি LHS ইকুয়াল টু RHS, তাহলে 5 গ্রেটার দেন 3, 5 গ্রেটার দেন 2 হবে তো। কিন্তু এটা লিখতে পারবো কি 5 গ্রেটার দেন 3 প্লাস 2, এটা লেখা যাবে না। তাহলে আমি 1 টাকা বাদ দিচ্ছি, 5 গ্রেটার দেন 3, এটা বা লিখবো কত, 1 বাই কে গ্রেটার দেন 1 বাই k2। তাহলে এখান থেকে লেখা যাবে, দেখো কোনাকুনি গুণ করে দাও, k1 গ্রেটার দেন কে, k2 গ্রেটার দেন কে। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা এর বল ধ্রুবকের মান যা এর তার থেকে কম হবে, মানে এর সব থেকে কম হবে তার থেকেও কম। ধরুন এরকম আছে, এর বল ধ্রুবক যদি 2 হয়, এর বল ধ্রুবক যদি 10 হয়, তাহলে এটা কত হবে, 2 এর থেকেও কম হবে, মানে এদের মধ্যে যে কম তার থেকেও কম হবে। বোঝাল জিনিসটা, কারণ নিচে আছে তো, হর আছে নিচে, ঠিক আছে। শ্রেণী সমবায়ে যতগুলো স্প্রিংকে ইউজ করা হবে, তুল্য বল ধ্রুবকটা কী হবে, পৃথক পৃথক স্প্রিংগুলোর বল ধ্রুবকের থেকেও মান কম হবে। মনে থাকবে, তার প্রমাণ হচ্ছে এটা, ঠিক আছে। এখানে আমি ভাষাটা লিখে দিচ্ছি, ভিডিওটা পজ করে, ঠিক আছে। শ্রেণী সমবায়ে তুল্য বল ধ্রুবক শ্রেণী সমবায়ে অবস্থিত সব থেকে কম বল ধ্রুবকের থেকেও কম, কার মানটা, তুল্য বল ধ্রুবকের মানটা, ঠিক আছে। এটা নোট করে নাও। এরপর আমি করব কি, সমান্তরাল সমবায়, ঠিক আছে। দেখবে যখন আমি তারের করেছিলাম, মানে ইয়ং গুণাঙ্ক বের করেছিলাম, তখন এখানে কত 2 ছিল একটা, মনে আছে। সেই 2টা কি ইউজ করেছিলাম, কারণ তারের মোট দৈর্ঘ্য এই একটা দৈর্ঘ্য ছিল আর এই একটা দৈর্ঘ্য, দুটো তার, আমাকে দৈর্ঘ্যটাকে তখন সেম রাখতে হতো, ঠিক আছে। সেক্ষেত্রে 2L হয়ে গেছিলো, কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নাই যে দৈর্ঘ্যটাকে এক রাখতে হবে। এখানে দৈর্ঘ্যের সাথে কোনো ফ্যাক্টই নাই, সম্পর্কই নাই। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি আর হচ্ছে কি তার কতটা বল লাগছে, তো ওর থেকে একটু আলাদা হবে। নোট করা হয়েছে। এবার দেখো সমান্তরাল সমবায়,
এটা হচ্ছে সমান্তরাল সমবায়, তারের ক্ষেত্রেও দেখেছিলে। এখানে হচ্ছে কি বল প্রযুক্ত হচ্ছে এফ, এর বল ধ্রুবক হচ্ছে K1 আর এটা বল ধ্রুবক হচ্ছে কত K2। তাহলে বল ধ্রুবক আলাদা। আমি ধরে নেব কি স্প্রিংটা একই পরিমাণ সংকুচিত হয়েছে। যদি এরকম করে রিজিড সাপোর্ট দিয়ে যদি যুক্ত করে দেওয়া হয়, যদি একই রকম সংকুচিত হয়, তাহলে জানবে কি বলগুলোর মান ভেঙে গেছে। বল ভাঙতে হবে তবে একই প্রসারিত হবে। আর যদি বল না ভাঙো, দুটোর ক্ষেত্রে যদি একই বল প্রয়োগ করো, তাহলে তখন আর এটা এরকম থাকবে না, থাকবে কেমন, এটা এরকম থাকবে, আনুভূমিক এরকম থাকবে, মানে একটার বৃদ্ধি বেশি হবে আর একটার বৃদ্ধি কম হবে। তাহলে এখানে আমরা কি ধরছি যে দুটো স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি সমান, অর্থাৎ কি সংস্থার দৈর্ঘ্য বৃদ্ধি সমান এক্স হচ্ছে কি সমান হচ্ছে কি প্রতিটি স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি। সেজন্য লাইনটা কি আছে, সমান্তরাল আছে, লাইনটা দেওয়ার দরকার নাই। এবার দেখো তাহলে এর কথা হলো এক্স, এর কথা হলো এক্স। তাহলে এখানে কী হবে, এই বলটা ভাঙবে কি, এর দিকে হবে কত F1, এর দিকে কত হবে F2, সেটা মিলে কি হচ্ছে F। তাহলে এখানে কি হচ্ছে F ইকুয়াল টু F1 প্লাস F2। তাহলে এখান থেকে লিখতে পারি কত, এটা F2 আছে, অতএব F2 ইকুয়াল টু কি K2x। এখানে কি লিখবো F1 ইকুয়াল টু K1x, এটা 1, ঠিক আছে, K1x। তাহলে এখানে মান বসাও, অতএব কি কত হবে, এটা K1x প্লাস K2x, এটা হলো। যদি তুল্য বল ধ্রুবক, মানে এই দুটো পরিবর্তে যদি এরকম আরেকটা স্প্রিং নাও, এখানে বল প্রযুক্ত হচ্ছে কত F, এটা হচ্ছে বল ধ্রুবক হচ্ছে K, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে X। তাহলে কি তুল্য স্প্রিং এর বল ধ্রুবক K এবং প্রযুক্ত বল F, এগুলো হতে হবে, মানে এই কেটা হচ্ছে ধরেছি আর এখানে F হতে হবে, আর দৈর্ঘ্য বৃদ্ধি কত সমান X, এটা হতেই হবে। আমি ধরি বা না ধরি, এটাকে X হতেই হবে আর ওটাকে F হতেই হবে। যদি এই দুটো পাল্টে যায় তাহলে আর তুল্য বলবো না, কারণ আমি কি এটাকে বাদ দিয়ে আমি একটা স্প্রিং ইউজ করতে চাইছি। এখানে যা পেয়েছিলাম এখানে তাই পাবো। এখানে বল প্রযুক্ত করেছিলাম F, এখানেও F, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি X পেয়েছিলাম, আমি এখানেও পেতে চাই, ঠিক আছে। তাহলে কত আসবে আমার, এখান থেকে লিখবো কত F ইকুয়াল টু, এখান থেকে লেখা যাবে F ইকুয়াল টু Kx। এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 থেকে কি লিখতে পারছি, 1 আর 2 কি পাচ্ছি, Kx ইকুয়াল টু K1x প্লাস K2x, দ্যাটস ইকুয়াল টু K ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে এরকম স্প্রিংকে যদি সমান্তরালে লাগিয়ে দাও তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করতে বেশি কষ্ট হবে, যত বেশি স্প্রিং লাগাবে তত বেশি কষ্ট হবে, দৈর্ঘ্য বৃদ্ধিটা কম হবে। আর শ্রেণীতে লাগালে কি হবে, একটু টানবে বেশি পরিমাণ বৃদ্ধি হবে, কারণ শ্রেণীতে কি হয় বল ধ্রুবকের মানটা কমে যায়, আর এখানে কি হচ্ছে বেড়ে যাচ্ছে, যোগ হচ্ছে, নোট করে নাও এটা। তাহলে এখানে কি হবে, তুল্য বল ধ্রুবকটা যে কোনো বল ধ্রুবকের থেকে বেশি হবে। এরপর দেখো একটা স্প্রিংকে আমি n অংশে বিভক্ত করলাম, তাহলে প্রতিটি অংশের বল ধ্রুবক কত হবে। দেখো প্রতিটি অংশে বল ধ্রুবক বলতে কি, এখানে বল প্রযুক্ত হচ্ছে কত F, এখানে হচ্ছে কি এর বল ধ্রুবক যদি K হয়, এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি X হয়, তাহলে সমগ্র সংস্থার দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো X। তাহলে এখানে লিখছি কত F ইকুয়াল টু Kx বা K ইকুয়াল টু কত F বাই X।
এবার যখন টুকরো করে দেবো তাহলে আমার এক্স দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কি সমগ্র সংস্থাটার। তাহলে এটা যদি আমি টুকরো করে দিই, এন ভাগে ভাগ করে দিই, এরকম ভাগে ভাগ করে দিলাম, এ একটা টুকরো, এ একটা টুকরো, এ একটা টুকরো, এন অংশে এসছে। তাহলে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হয়েছিল এক্স, সেটা কি এর ভাগেও তো হবে, মানে এর জন্যও তো দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল। তাহলে এর ভাগে কত অংশ হয়েছিল, কত, দেখো সমগ্র অংশে দৈর্ঘ্য বৃদ্ধি হয় কত, এক্স। তার মানে কি এন অংশে যে এন টুকরো, অর্থাৎ কি এনে হয় কত এক্স দৈর্ঘ্য বৃদ্ধি, একে কত হবে এক্স বাই এন। তাহলে এর কত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এক্স বাই এন, এর কত এক্স বাই এন, এর কত এক্স বাই এন। তাহলে সবারই কী হচ্ছে এক্স বাই এন। অবশ্যই কী হচ্ছে প্রতিটি অংশে মানে এন অংশে ভাগ করা হলো, ভাগ করলে এখানে লেখো সমান ভাগে, সমান ভাগে। তাই যখন বল প্রযুক্ত করেছিলাম কি হবে, প্রতিটি অংশের সমান দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, সেটা এক্স বাই এন, এটা তো এক্স বাই এন, এটা তো এক্স বাই এন। আর প্রতিটি অংশে প্রযুক্ত বল কত, প্রতিটি অংশে প্রযুক্ত বল, প্রতিটি অংশে প্রযুক্ত বল কত এফ। তাহলে কত এক্স বাই এন দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রযুক্ত বল লাগে কত এফ। তাহলে এক্স বাই এন দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রযুক্ত বল এফ। তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত হবে, সেটাই তো কে, এফ বাই এক্স বাই এন, অর্থাৎ কত আসছে এন ইন্টু এফ বাই এক্স, এটাই হচ্ছে কত কে ড্যাশড। কত আসছে এফ বাই এক্স সমান কত কে, অর্থাৎ কি কে ড্যাশড ইকুয়াল টু এন কে। তাহলে বল ধ্রুবকটা কী হলো, বেড়ে গেল। তাহলে প্রত্যেকটা অংশে বল ধ্রুবক কত হবে, এটার হবে কি এন কে, এটারও হবে কি এন কে, এটারও হবে কি এন কে। যদি দুটো অংশে ভাগ করতাম তাহলে টু কে টু কে, চারটা অংশে ভাগ করলে কী হবে ফোর কে ফোর কে ফোর কে, ঠিক আছে। তাহলে যখন আমি ভাগ করে দিচ্ছি এন অংশে, তখন এখানে এক্স বৃদ্ধি হয়েছিল সমগ্র অংশের জন্য। তাহলে একটা অংশের জন্য কত হবে এক্স বাই এন, একটা অংশের জন্য কত হবে এক্স বাই এন। তাহলে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স বাই এন। প্রযুক্ত বল এখানেও কত হচ্ছে এফ, এখানেও হচ্ছে এফ, এখানেও হচ্ছে এফ, এবং সবগুলোরই পরপর এফ হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত কে ইকুয়াল টু মানে এক্স বাই এন দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রযুক্ত বল এফ, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত, এটাই হচ্ছে বল ধ্রুবকের সংজ্ঞা। সেখান থেকে পাচ্ছি কত কে ইকুয়াল টু এন কে, ঠিক আছে। এরপর তিনটে করলে তিনটে, চারটা করলে চারটা। এরপর যদি এটাকে অসমান ভাগে ভাগ করা হয় তাহলে কি হবে, আমি এখানে লিখেছি সমান ভাগে যদি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড অনুপাতে ভাগ করা হয় বা এম ইজ টু এন অনুপাতে ভাগ করা হয় তাহলে কি হবে, নোট করো। এরপর দেখো একটা স্প্রিংকে এম ইজ টু এন অনুপাতে ভাগ করা হয়েছে। ধরো নাও গোটা স্প্রিংটা আছে, এটাকে আমি কি বল ধ্রুবক হচ্ছে কে, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স, তাহলে সমবায়টির মোট দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স। এটাকে আমি কি দুটো অংশে ভাগ করেছি, এম আর এন অনুপাতে ভাগ করা হয়েছে। তার মানে এটা কত অংশ আছে, এম বাই এন, এম প্লাস এন, এটার অংশ কত, এটার অংশ হচ্ছে কত আনুপাতিক ভাগ আর কত এম বাই এম প্লাস এন, এর আনুপাতিক ভাগ কত হবে এন বাই এম প্লাস এন। তাই তো, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি এক্স হয় তাহলে এটার কত হবে ইন্টু এক্স, এটা কত হবে এক্স। এখানে কি হয়েছিল সমান হয়ে গেছিল, এখানে কিন্তু কি হবে এদের আনুপাতিক ভাগ হারে অনুপাতে হবে, অর্থাৎ কি এর কত হবে এম বাই এম প্লাস এন ইন্টু এক্স, এর দৈর্ঘ্য বৃদ্ধি, আর এর দৈর্ঘ্য বৃদ্ধি কোনটা হবে এটা। তাহলে এর বল ধ্রুবক কত হবে, এর বল ধ্রুবক কত হবে কে ওয়ান ইকুয়াল টু কত হবে এফ বাই এম ইন্টু এফ বাই এম প্লাস এন ইন্টু এক্স।
এর কত হবে k2 ইজ ইকুয়াল টু f বাই n x ডিভাইড বাই m প্লাস n। এখানে কি লিখতে পারি দেখো তো, f ইকুয়াল টু কে এক্স, অর্থাৎ কি k ইকুয়াল টু f বাই এক্স। তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কেমন হবে দেখো তো, এটা আসবে কত f বাই এক্স ইন্টু m প্লাস n বাই n। এখানে কত হবে f বাই এক্স ইন্টু m প্লাস n বাই m। তাহলে এটা কত হলো, এটা মান কত k, তাহলে k ইন্টু m প্লাস n বাই m এর বল ধ্রুবক, আর এর বল ধ্রুবক কত হলো সমান k2 সমান k ইন্টু m প্লাস n বাই n। ঠিক আছে, m প্লাস n বাই n। বোঝা গেল জিনিসটা। মোট দৈর্ঘ্য বৃদ্ধি x ধরে নিয়েছি, তাহলে এর ভাগে কতটা পড়বে m বাই n প্লাস এক্স, মানে এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে এতটা আর এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে কতটা এতটা। যদি একই পরিমাণ বল প্রযুক্ত হয় তাহলে, একই পরিমাণ বল প্রযুক্ত হয়েছে সেক্ষেত্রে কত করলাম আমরা, বল ধ্রুবকের সংজ্ঞা জানি কত, প্রযুক্ত বল ডিভাইড বাই দৈর্ঘ্য বৃদ্ধি, প্রযুক্ত বল ডিভাইড বাই দৈর্ঘ্য বৃদ্ধি, সেটাকে সাজালাম কত কে এর আকারে, মানে কি আগের ফর্মে লিখলাম। যদি এরকম বলে দেয় 2:3 অনুপাতে ভাগ হয়েছে, 2:3 অনুপাতে ভাগ হয়েছে অনুপাতে, তাহলে কত হবে k1 ইকুয়াল টু কত হবে 5/2k, k2 কত হবে 5/3k, 3 আর 2 5/2, 5/3, 5/2, 5/3। বুঝা গেল। যদি এরকম থাকতো, যদি x is to y is to z, অনুপাতে ভাগ করলে কত হবে, আমি ধরলাম কত, এর জন্য k1 ধরছি, এর জন্য ধরছি কত k2, আর এর জন্য কত ধরছি k, আর ইনিশিয়াল কত ছিল k। তাহলে ফর্মুলাটা কেমন আসবে দেখো, k1 আসবে কত x প্লাস ওয়াই প্লাস জেড বাই কত হবে x ইন্টু কে, k2 কত হবে x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই ওয়াই ইন্টু কে, আর k3 কত হবে x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই জেড ইন্টু কে। তাহলে এটা হচ্ছে কি, কেটা হচ্ছে কি ভাগ করার আগে বল ধ্রুবক, কে হচ্ছে কি ভাগ করার আগে বল ধ্রুবক, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারলে, না বুঝতে পারলে টেনে মুখস্থ করে নাও শর্ট ফর্ম হিসাবে, ঠিক আছে। যখন বুঝতে পারবে না তখন টেনে মুখস্থ করে নেবে। তুমি যখন যে কোনো দেখবে মন্ত্র মানে দোয়াগুলো মুখস্থ করার সময় কি করো তোমরা, কজন ছেলে বুঝে মুখস্থ করেছো, একজনও নয়। এগুলোকেও না বুঝে এখন মুখস্থ করো যদি বুঝতে না পারো। আমি চেষ্টা করলাম, তারপর মিশনে আসবে, তখন আমাদের কাছে থাকবে, তখন আমরা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। কাছে থাকলে আর ভালোভাবে কোশ্চেন করা হয়, বোঝানো যায়। নোট করো। এরপর দেখো পীড়ন বিকৃতি বা ভার বিস্তৃতির লেখচিত্র। টাইমটা শর্ট করার জন্য আমি এটা করেছি, লিখে নিয়েছি। এর পরের টপিকটাও লিখে নেবো, জাস্ট একটু বলে দেবো। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, তোমাদের বই একরকম দেওয়া আছে, কার্ডটা একটু অন্যরকম আছে। এখানে হচ্ছে দেখবি আমি ABC দিয়েছি, ওখানে ABCD 4টা পয়েন্ট আছে, ঠিক আছে। ওখানে একটা আছে কি আপার ইএল পয়েন্ট, আর একটা আছে লোয়ার ইএল পয়েন্ট দেওয়া আছে, দেখবে উচ্চতর নতিবিন্দু আর নিম্নতর নতিবিন্দু। এখানে নতিবিন্দু, এখানে আমি বিকে নতিবিন্দু বলেছি, এটাই হচ্ছে ইলাস্টিক লিমিট, আর এটা হচ্ছে নতিবিন্দু। এটা হচ্ছে NCERT অনুযায়ী, এটা অন্য বই পড়লে অন্যরকম হতো, বিভিন্ন বই ঘাঁটলে কনফিউশন হয়ে যাবে, তাই আমিও কনফিউশন হয়ে একটা বইকেই ঘাঁটছি, ঠিক আছে। পড়াচ্ছি, তোমরা NCERT ফলো করতে পারো বা তোমাদের বইটাও ফলো করতে পারো। এখানে কি আছে, এখানে দেখো বিস্তৃতি লেখা আছে, এখানে বিকৃতি থাকতে পারে, এখানে পীড়ন আছে, এটা ভার বলতে পারি, বলে ভার বিকৃতি, ভার বিস্তৃতি, পীড়ন বিকৃতি, পীড়ন বিস্তৃতি। ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে কি স্ট্রেট লাইন, মানে হচ্ছে কি পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি।
একটা তার আছে, এই তারে আমি ভর চাপিয়েছি, এই ভরটাকে যদি আমি ইনক্রিজ করি তাহলে কি বাড়বে, পীড়নটা F = mg। তাহলে ভর ইনক্রিজ করা মানে হচ্ছে কি পীড়নটা বাড়বে। আমি এখানে দেখিয়েছি কত 0.5 কেজি চাপালে বিকৃতি হচ্ছে কত 0.5 মিলিমিটার, 1 কিলো চাপালে হচ্ছে কত 1.0, 1.5 হলে কত 1.5 মিলিমিটার। দেখো এখানে হচ্ছে কি, এখানে কত যা বাড়িয়েছি যে হারে, এখানেও একই হারে বেড়েছে। দেখো এখানে 0.5 করে বেড়েছে, মানে কি এর সাথে এটা কি হয়েছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এতটা হচ্ছে কি স্ট্রেট লাইন। তার মানে কি এটা হুকের সূত্রটা মেনে চলে, পীড়ন = বিকৃতি। এখানে ক্ষেত্রে কথা হবে y বলতে ইয়ং গুণাঙ্ক = কথা হবে tan থিটা, ইয়ং গুণাঙ্ক = tan থিটা। কোনো বইয়ে দেওয়া আছে দেখবে এটা হচ্ছে 2% থেকে কম, আর এটা আমি লিখেছি 1% থেকে কম এনসিইআরটি অনুযায়ী। এবার হচ্ছে বি থেকে সি পয়েন্ট যখন যাবে, বি থেকে সি পয়েন্ট যখন যাব তখন কি হবে, তাহলে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হবে না। দেখো এখানে দেখো 2.5 কিলো চাপিয়েছি, তখন কথা হচ্ছে 2.6, যেটা হওয়ার কথা ছিল কত 2.5। পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি হলে এখানে 0.5 করে বেড়ে এসছে, এখানে কত 2.6 হয়েছে, হওয়ার কথা ছিল কত 2.5। এখানে আবার কত 6 বাড়লে কথা হয় 3.2 হতে হয়, কিন্তু এটা হচ্ছে 3.3। তাহলে এখানে হচ্ছে কি বিকৃতিটা হচ্ছে কি পীড়নের সাথে সমানুপাতিক নয়, মানে এই সমানুপাতিক হারে বাড়ছে না। কিন্তু যদি এই পীড়নটাকে রিলিজ করে দেওয়া হয়, মানে আবার যদি ভরটাকে সরিয়ে নেওয়া হয়, সে আবার আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ কি 0 চলে যাবে, অর্থাৎ কি কোনো বিকৃতি থাকবে না, মানে স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করবে। এই জন্য এটাকে বলা হয় কি ইলাস্টিক লিমিট। এখান পর্যন্ত সে কী করে স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে। আর এটাকে বলা হয় কি ইয়েল্ড পয়েন্ট। বাস্তবে হচ্ছে কি AB হচ্ছে খুবই কাছাকাছি বিন্দু, ঠিক আছে, AB হচ্ছে খুবই কাছাকাছি বিন্দু। তোমাদের এখানে দেখবে এখানে আরেকটা পয়েন্ট আছে, এটাকে বলা হয়েছে সি, আর এটাকে বলা হয়েছে ডি। একটা বলা হয় কি আপার ইয়েল পয়েন্ট বলা হয়েছে, এখানে বলা হয় আপার ইয়েল পয়েন্ট, আর এটাকে বলা হয় কি লোয়ার ইয়েল পয়েন্ট, এরকম বলেছে। এবার যখন বি থেকে সিতে যাচ্ছ তখন কী হবে, বস্তুটা প্লাস্টিক ধর্ম লাভ করবে। বি থেকে যখন সিতে যাবে বস্তুটা প্লাস্টিক ধর্ম লাভ করবে। সি বিন্দুতে কী হলো, এটা স্থায়ী বিকৃতি হয়ে যাবে, এটা হচ্ছে কি স্থায়ী বিকৃতি পরিমাণ, এইটুকু অংশ হচ্ছে কি স্থায়ী বিকৃতি, আর আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে যখনই আমি কথা যাচ্ছি সি থেকে, এখানে হচ্ছে কোনটা এতটা হচ্ছে, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে কত এ বি। এবার যখন আর বাড়াচ্ছি তখন তার স্থায়ী বিকৃতি হবে। তারপরে হচ্ছে কি আমি যদি কম দিই বলটা, তাহলে হচ্ছে 3.5 দিলাম, তখন দেখা গেল কি হলো 4. কত হবে 4.1 হয়ে গেল। তারপর এখানে হবে কি স্থায়ী বিকৃতি হবে, এখানে স্থায়ী বিকৃতি হওয়ার পর তারপরে যখন আমি বাড়াবো, এখানে হচ্ছে কি আমি যদি পীড়নটা অপেক্ষাকৃত কম দিই, পীড়নটা কম দিলেও বিকৃতি পরিমাণ বেড়ে যাবে। কেন বাড়বে, ধরো একটা ছেলেকে রাগাচ্ছ কাউকে, তোমার বন্ধুকে, প্রথম দেখো রাগবে না সে, তারপর যে কি যখন তাকে রাগাতে লাস্টে যখন রেগে যায়, অন্তিম পর্যায়ে পৌঁছে যায়, তখন যখন সে রেগে গেল, ফায়ারিং হয়ে গেল রেগে একদম, তখন অন্য কেউ যদি তাকে একটু কথা বলে তখন একটুতেই রাগ হবে। অথচ প্রথমে তুমি অনেক কথা বলেছো রাগানোর জন্য, কিন্তু রাগেনি, ঠিক আছে। তাহলে রাগান্বিত অবস্থায় একটু কথা বলে রেগে যাবে। তো এখানে হচ্ছে কি বিকৃতি হয়ে গেছে, এখানে যদি ভরটাকে অর্থাৎ কি পীড়নকে কম করো, তাও কী হবে বিকৃতি পরিমাণ বেড়ে যাবে, মানে কি পীড়ন আর বিকৃতি সম্পর্কটা কী হবে নেগেটিভ। মানে এখানে কত দিয়েছি 3.5 দিয়েছি, তাই তো। আমি যদি এখানে আরও 5 কিলো বাড়াচ্ছি, 5 কিলোর জায়গায় যদি এরকম বাড়াই 3.9 যদি করি 3.9, তাহলে দেখা যাবে কত এখানে কত করে কমেছিল 5 করে, এটা 5 কত হবে 4.7 হয়ে গেল। তাহলে পীড়ন কম চাপিয়েছি, বিকৃতি বেশি হয়ে গেছে। এখানে কত দিলাম 4.3 দিয়েছি, এখানে কত হবে দেখা যাবে কত 5.7 হয়ে গেছে। তাহলে পীড়ন আর বিকৃতি মানটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, পীড়নটা কম দিলেও বিকৃতি মান বেড়ে যাচ্ছে। এরকম পর্যায়ে যেতে কী হবে, এই ডি পয়েন্টে আসবে, তখন সে সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। তারপরে দিলে কী হবে, তারটা ভেঙে যাবে। এটাকে বলা হয় কি সর্বোচ্চ প্রসারণ পীড়ন, অসহ ভার অসহ পীড়ন। এখানকার ভারটা হচ্ছে কি, ভরটা হচ্ছে অসহ ভার, আর পীড়নটা হচ্ছে কি অসহ পীড়ন। এরপরে দিলে ছেড়ে যাবে। এখানে হচ্ছে ই পয়েন্ট আছে একটা, দেখবে, ঠিক আছে, নোট করে রাখবে। এরপর তুমি যদি ভারটাকে রিলিজ করো, মানে ধরো ওই যে ভরগুলো চাপিয়েছিলে, এরকম করে কি হয়, হুক লাগানো থাকে একটা, এরকম একটা হুক থাকে, তার সাথে একটা হুক লাগানো থাকে, সেই হুকে একটা পয়েন্ট লাগানো থাকে, পয়েন্টার। এখানে হচ্ছে কি ভরগুলোকে আটকানো হয়। ভরগুলো কেমন থাকে, এরকম গোল আকারে থাকে, নিয়ে মাঝে এরকম করে থাকে, নিয়ে এটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে এরকম করে অনেকগুলো ভর চাপানো হচ্ছে, ইনক্রিজ করা হচ্ছে, ভরগুলোকে চাপানো হচ্ছে। ভরগুলোকে চাপিয়ে আমি কত পর্যন্ত গিয়েছিলাম 4.3 পর্যন্ত গিয়েছিলাম। এরপর কী করছি, F/A-টাকে অর্থাৎ কি পীড়নের মানটাকে কী করছি, ডিক্রিজ করছি, কমাচ্ছি, মানে এই ভরগুলোকে তুলে নিচ্ছি। তাহলে বিকৃতি পরিমাণটা কেমন হবে, দেখা যাবে কি যখন 4.3 কেজি ভর চাপানো হয়েছিল তখন তার বিকৃতি হয়েছিল কত 5.7, એટલે এটা 5.7ই থাকলো।
যখন আমি 3.9-এ যাবো, অর্থাৎ কি ভরটাকে কমাবো, তখন দেখা যাবে বিকৃতি কত হয়েছে 5.0 বিকৃতি, আর বেশি বিকৃতি হয়ে গেছে। যখন এখানে গেছি তখন কত হয়েছে 4.3 বা 4 আছে হয়তো, এখানে কত আছে 3.6 আছে, এখানে কত হবে হয়তো আছে কত 3.0, এখানে কত হবে 2.8। অর্থাৎ কি প্রথমে যখন চাপিয়েছিলাম কত 2.5 কিলো, তখন বিকৃতি পরিমাণ ছিল কত 2.6 মিলিমিটার, এখন কত হয়ে গেছে 3 মিলিমিটার। তাহলে যখন লোডটাকে লোডিং করছি তখন বিকৃতি ছিল এত, আনলোডিংয়ের সময় বিকৃতি হচ্ছে কত এত। তাই সে যে পথে গিয়েছিল সে পথে আর ফিরে আসছে না। এখানে ক্ষেত্রেও আসবে না। আমি এখানেও কত হবে, এটা 1.5 আছে, এটা হয়তো কত হলো 1.8 হলো, এটা কত হলো 1.3 হলো, এটা কত হলো 1.08 হলো। অর্থাৎ কি এই যে স্থিতিস্থাপক সীমা আছে সেও কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসছে না, একই অবস্থায় ফিরে আসছে না। তো লোডিং আর আনলোডিংয়ের ক্ষেত্রে পথটা আলাদা হয়ে যাচ্ছে, বিকৃতি পরিমাণটা আলাদা হয়ে যাচ্ছে। তাকে যদি একটা গ্রাফ টানা হয়, সেই গ্রাফটাকে বলা হয় কি হিস্টেরিসিস লুপ। এটা নোট করো, তাহলে নোট করো, আমি দেখাচ্ছি। দেখো এরকম একটা লুপটা বলা হয় কি হিস্টেরিসিস লুপ, মানে গেছে কোন দিকে, গেছে এই পথে আর ফিরে আসছে কোন পথে, এই পথে, গেছে এই পথে ফিরে আসছে এই পথে। বিভিন্ন পথের ক্ষেত্রে হিস্টেরিসিস লুপটা বিভিন্ন রকম হবে, কারো বড় কারো ছোট। ধরো এটা একটা রাবার আছে, এ একটা এক প্রকার রাবার, ঠিক আছে, আর এটা হচ্ছে অন্য প্রকার রাবার, টাইপ টু রাবার। তাহলে কোনটাকে কোন কাজে ব্যবহার করব? এখানে দেখো কি বললাম যে এখানে 2.0 মানে বিকৃতি পীড়ন কত হচ্ছে 2.0, আর এখানে কত হচ্ছে 2.8। তাহলে কে পিছিয়ে আছে? এ দেখো কি এ আগেই চলে এসছে, মানে এ যখন শুরু করেছিলাম পর থেকে 0.5-এর কাছে, তাহলে এ কাছাকাছি চলে এসছে, এ কিন্তু আসতে পারে না, এ অনেক পিছিয়ে আছে। বিকৃতি বেশি মানে কি পিছিয়ে আছে, একে আসা দরকার ছিল কোথায় 2.0-তে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি, এখন কত 0.8 পরিমাণ পিছিয়ে আছে। মানে একে যদি উল্টো দিক থেকে আসতে হয়, মানে এই দিক থেকে আসতে হয়, তাহলে 2.0 যেতে গেলে এখনও 0.8 পরিমাণ পিছিয়ে আছে। তাহলে কে পিছিয়ে আছে? পীড়নের থেকে বিকৃতি পিছিয়ে থাকে। এটা কি বলা হয় কি হিস্টেরিসিস। পীড়নের থেকে বিকৃতি পিছিয়ে থাকা বলা হয় হিস্টেরিসিস। আর এটাকে বলা হয় কি, এই লুপটাকে বলা হয় কি হিস্টেরিসিস লুপ। এটা বলা হয় কি হিস্টেরিসিস লুপ। লুপ। আর এটা কি নির্দেশ করে, যে কার্য হচ্ছে মানে লোডিং আনলোডিংয়ের যে কৃতকার্য হচ্ছে সেই কৃতকার্যের মানের সাথে সমান। তাহলে এর ক্ষেত্রফল আমি লোডিং আনলোডিং এর জন্য কৃতকার্যের সমান। লোডিং এবং আনলোডিং করছি, তার জন্য একটা কৃতকার্য হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে, একটা কৃতকার্য হবে। সেই কৃতকার্যের মানটা কোত্থেকে পাবো? এর ক্ষেত্রফলের সাথে সমান, এর ক্ষেত্রফলের সাথে সমান, এর ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে এখানে কার কৃতকার্য বেশি, এর না এর? অবশ্যই হচ্ছে কি এর কৃতকার্য কম, এর কৃতকার্য বেশি। এবার দেখো এটা হচ্ছে রাবার, এটাও রাবার, তাহলে কোনটাকে গাড়ির টায়ার হিসেবে ব্যবহার করব? যার ক্ষেত্রফল কম, মানে কি এটা কৃতকার্য কম, মানে কি তাপ উৎপন্ন হবে কম। তাহলে যদি টায়ার বিটা ইউজ করা হয়, মানে যার হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল কম হবে, তাকে যদি গাড়ির টায়ার হিসেবে ইউজ করা হয়, তাহলে কী হবে, তাপ কম উৎপন্ন হবে। আর বেশি ক্ষেত্রফল হলে কী হবে, তাপ বেশি উৎপন্ন হবে, মানে কি বেশি শক্তি ধারণ করবে। তাই কী করবো, যেটার ক্ষেত্রফল বেশি হবে সেটা কী হবে, কম তাপ উৎপন্ন হবে। আর বেশি তাপ উৎপন্ন হলে কী হয় জানো নিশ্চয়ই, তাহলে এটাকে হচ্ছে কি টায়ারে ইউজ করবো, টায়ার। তাহলে এটা কোথায় ইউজ করা যাবে? ধরো নাও কোথাও হচ্ছে কি কোনো জিনিসটা কাঁপছে, খুব ভাইব্রেশন হচ্ছে, সেই ভাইব্রেশন শক্তিটাকে অ্যাবজর্ব করতে হবে, মানে কমাতে হবে, তখন আমি এটাকে ইউজ করব। কারণ এর ক্ষেত্রফল বেশি, তার মানে কি বেশি পরিমাণ শক্তি শোষণ করবে। তাহলে এটাকে কী করতে পারি, যে শক্তি শোষক হিসাবে ব্যবহার করতে পারি। শক্তি, এটা ভাইব্রেশন লিখে দিচ্ছি, শোষক হিসাবে ব্যবহার করা যাবে। ঠিক আছে, নোট করে নাও।